নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনারা শুনবেন সৈকত মুখার্জির কলমে সুন্দরবনের সেই ভয়ঙ্কর রাত। গল্পটি শোনার আগে মনে রাখবেন, আমরা কোনো কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। আমরা যে সমস্ত গল্প আপনাদের শোনাই সেগুলি কেবলই মাত্র ভৌতিক আবহাওয়া ও রোমাঞ্চকর পরিবেশনার জন্য তৈরি করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবের ঘটনার কোনো মিল নেই, যদি থাকে সেটি কেবলমাত্র কাকতালীয়। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরের আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম। দেখি পৌল ঘরে ঢুকেছে। সে হাজির হয়েই বলল, ওই ঝটপট চল, আর অরণ্য দাদু এসেছেন রে, তোকে ডাকতে বললো আমায়। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পর পর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বড় বড় ফোঁটার বৃষ্টি নেমে এলো। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছে। স্বজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে, সেটায় দাদু এসে বসবে। আমি আর পহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কী খবর, পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, ভালোই চলছে দাদু। বাবা বাবা, বেশ। তারপর স্বজন, তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? স্বজনে চিপস চিবোতে চিবোতে বলল, আমি আমি করুণাকে যে যাবো কাটবো। পটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে স্বজনকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের একটা অন্য গল্প শোনায়। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে, চামটাই আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনোর থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গিয়েছিল। তা একদিন অফিসে বসে বিকেলের কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, এই স্যার স্যার, আপনার ফোন এসছে, ও বড় সাহেব ফোন করেছে। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাজবাড়ি মানুষ। কাজে একটু গাফিলতি দেখলেই ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাঁকির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেপ্তার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছের কথা। আর পটাই দিয়ে সিএফএল লাইটটা দপ করে নিভে গেল। লোডশেডিং।
মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকারে নেমে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পটায়ের দিদি এসে একটা বড় বাটিতে মুড়ি মাখা আর একটা দেওয়ালি গিরি রেখে গেলেন। দাদু চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানিক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউতে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। চাঁদের হালকা হালকা আলো এসে পড়েছে নদীর জলে আর দুপাশে ঝড়ের ঝোপের ওপর। এইরকমভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল, তেঁতুলবাঁকির চরের শেষে। এই তেঁতুলবাঁকির চরের খুব একটা সুখ্যাতি নেই, কিন্তু এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলাতেও এদিক ওদিক দেখতে পাওয়া যায় প্রায় সময়। এই বাঁধা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান কি জানিস? একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞাসা করলাম, দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তা শোন, তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা কুটি বাড়ি আছে। বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাঁকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে, এই আশায় আমরা সেটার দিকে এগোলাম। চারিপাশে বুনো হেতাল, গরানের ঝোপ, তার ভিতরেই সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে এই বাড়িটা। দরজাটার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করেই ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারীরা কেন কয়েকটা ইঁদুর চামকি ছাড়া আর কিচ্ছু নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটার খবর কি ওরা আগে থেকেই পেয়ে গেছিল? 3 জন মিলে একটা ঘরে বসলাম গাপটি মেরে। আমার সঙ্গে 2 জন গার্ড ছিল। তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাগে নিয়ে যায়। তারপর সে ফরেস্ট চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীরতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরের গাছপালা, ভেতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম, একবারে 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়ায় দেওয়ালগিরির আলোটা একটু কাঁপতে লাগলো। দাদু একটা মৌরি লজেস মুখে দিয়ে আবার বলা শুরু করলেন। তখন আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলার দিকে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের ছলার ছলার শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে। আওয়াজটা যেন আমাদের আশপাশের হেতাল গরানের ঝোপের ভেতর থেকে হাওয়ায় সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন তাকে জবাব দিতেই হবে।
না দিয়ে তার একদমই উপায় নেই। ইতিমধ্যেই বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো। তারপরে দাঁড়াও নাই, আসছি আমি আছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বিকাশের পেছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম, আরে ঘরে কেড়ে ইসমাইল? আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, এই কথায় বিকাশদার ছেলে গো, ওকে বড় মামু নিয়েছিল গত বছর। এ বেগু ঘুরছেন, তাড়াতাড়ি চলেন। কথাটা শুনে আমারও সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুটি বাড়ির পেছনের দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল চড়ে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যে ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, এই সময় আমার চোখে পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গল শুরু। সেদিকে চোখে পড়তেই আমার সমস্ত শরীরের যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটি সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মেশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম কবুর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশপাশের সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিচের পা নয়। আমার ইচ্ছাতে কিছুতেই নড়বে না। বিকাশের হাত খানেকের মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতে। এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল, আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন ওর গা ঘেঁষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, এই তারপর 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 দাদু? তারপর জ্ঞান ফিরলে দেখি ইসলাম খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছুই নেই, ফাঁকা, আর ঝিঁঝি পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজেছিলাম, কিন্তু পেলাম না কিছুই। আর তারপর ফিরে এলাম। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার জোর সেরকম বেশি নয়। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙিন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞাসা করলো, দাদু, ও বাঘটা ওখানে ছিল যে, ও তোমরা টের পাওনি? দাদু একটু হাসলেন, বললেন, তোদের বলেছিলাম না তো, কিছুদিন আগেই আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে তো। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারির হয়তো কেউ কেটে নিয়েছিল। তারপর একটু চুপ করে বললেন, যে বাঘটাকে বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল, সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল, আর কোথা থেকে জানি দমকা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটা। শ্রোতা বন্ধুরা, আমাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিতে হবে। ধন্যবাদ।